যে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। তো ব্যাপন হারের যে সূত্র, এটা কয় নাম্বার? 1 নাম্বার। ব্যাপন হারের যে সূত্র সেটা আমরা কি জানি? আর সমানুপাতিক 1/√m। তো যেই গ্যাসের আণবিক ভর বেশি হবে ওই গ্যাসের ব্যাপন হার কি হবে? কম হবে। তো এখানে বলছে সমান। সমান হওয়ার জন্য তাহলে দুইটা গ্যাসের কি আণবিক ভর পরস্পর সমান হওয়া লাগবে। যেই দুইটা গ্যাসের আণবিক ভর পরস্পর সমান হবে ওই দুইটা গ্যাসের কি সমান হবে? ব্যাপন হারও সমান হবে। তো এখন দেখো কোন দুইটা গ্যাসের আণবিক ভর পরস্পর সমান হয়। এখানে দেখো এই জায়গায় কি আছে? C2H4, এটা হলো তোমার ইথেন, আর এটা হলো NO। এখন C2H4 এটার আণবিক C2H6 সরি এটার আণবিক ভর কত? দেখো 12 × 2 + 6, তাহলে কত হয়? 12 × 2 = 24 আর 6 কত হয়? 30। আর যদি তুমি বলো NO, এই NO এর আণবিক ভর কত বলো তো? নাইট্রোজেন কত? নাইট্রোজেন হলো তোমার 17 + 16, তাহলে এটা হয়ে যায় 33। এটার ক্ষেত্রে কি হয়ে যায় দেখো? 17 + 16, তো এটার ক্ষেত্রে তোমার হয়ে যায় 33। তাহলে এটা হবে না, ক অ্যান্সার হবে না। এবার আসো তুমি খতে, খ অ্যান্সার হবে কিনা। তো তুমি যদি খতে আসো তাহলে খতে কে কে আছে? মিথেন আছে, আর কে আছে? অ্যামোনিয়া আছে। মিথেন আছে আর অ্যামোনিয়া আছে। এখন মিথেনের আণবিক ভর হলো 16, অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17, তাহলে এটাও হবে না। এবার আসো NO, NO হলো তোমার কত? 33, আর একটা হলো CO। দেখি তো CO কত? কার্বন হলো 12, অক্সিজেন হলো 16, এটা হয় তোমার কত? 28। তাহলে তুমি বুঝতেই পারতেছো 4 নাম্বারটা হবে অ্যান্সার। তো 4 নাম্বারটার ক্ষেত্রে দেখো তুমি, 4 নাম্বারটার ক্ষেত্রে কি বলা আছে? 4 নাম্বারে আছে তোমার কার্বন ডাই অক্সাইড আর একটা হলো ফসফিন PH3। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44, আর ফসফিনেরটা যদি তুমি হিসাব করো, ফসফরাসের হলো তোমার 31 + 3, তাহলে কত হয়? 34। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা? এটার অ্যান্সার তোমার মিথেন। আচ্ছা আমি যদি আবার করি 24 + 6 30, আর NO নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 14 + 16। ও আচ্ছা আচ্ছা, প্রথমটাই তো অ্যান্সার, ভুল করলাম। প্রথম এমসিকিউটাই ভুল হয়ে গেল, একের কই হবে অ্যান্সার। কেননা তোমরা যদি দেখো একটু ভালো করে মনোযোগ দিয়া, এই যে তোমার এই জায়গায় কি হলো? নাইট্রোজেনের আণবিক ভরটা আমি ভুল হিসাব করছি। নাইট্রোজেনের আণবিক ভর হবে তোমার, এই যে দেখো নাইট্রোজেন, হ্যাঁ এই যে ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর হলো তোমার 14, নাইট্রোজেন আণবিক ভর হলো 14, আর অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হলো 16। এই দুইটা যোগ করলেও 30 আসে। আবার C2H6 এটার আণবিক ভরও 30 আসে, 30 আসে। তাহলে যে দুইটার কি আণবিক ভর সমান হবে এদের ব্যাপন হারও কি হবে? পরস্পর সমান হবে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, SI এককে আর এর মান কোনটি? তাহলে SI পদ্ধতিতে আর এর মান কিন্তু আমরা বের করা শিখছি। SI পদ্ধতিতে আর এর মান হলো 8.314, 8.314। তাহলে এই জায়গায় কোন কি হবে অ্যান্সার? খ হবে অ্যান্সার। ওকে, এরপরে যদি তুমি যাও SATP আর STP তাপমাত্রার পার্থক্য কত? দেখো তো আমরা যদি STP তে তাপমাত্রাটা দেখি, STP তে তাপমাত্রা কত? STP তে তাপমাত্রা হলো 0°C, আর SATP তে তাপমাত্রা হলো 25°C। তো তোমারে বের করতে বলছে এদের মধ্যে পার্থক্য, তো পার্থক্য কত? 25°C। তাহলে অ্যান্সার হলো কত? অ্যান্সার হলো খ। এরপরে বলছে এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? আমি যদি একটু বোর্ডটা চেঞ্জ করি, এই বোর্ডটা, ওকে তাহলে দেখো আমরা এবার সলভ করতেছি। কয় নাম্বারটা? 3 নাম্বারটা, সরি 4 নাম্বারটা। তো এখানে 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বারে আমরা বলছে এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? তাহলে এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে এটা বের করতে বলছে। কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? সবচেয়ে বেশি আয়তন দখল করবে। দেখো আমরা কিন্তু এই সূত্রটা জানি যে W/m, আর এই জায়গায় কি হবে? V of STP / 22.4। দেখো 2 গ্রাম এটা কিন্তু ফিক্স, কোন গ্যাসের হবে সেটা হলো বিষয়। 2 গ্রাম ফিক্স। এখন কোন গ্যাসের আয়তন বেশি আয়তন দখল করবে এটা জানতে চাইছে, মানে কোন গ্যাসের এসটিপি তে এই যে আয়তন কোন গ্যাসেরটা বেশি হবে সেটা জানতে চাইছে। এখন 2 গ্রামও ফিক্স, 22.4 ও ফিক্স, তাহলে ওর সাথে ওর সম্পর্ক। এখন দেখো ভি অফ এসটিপির সাথে যে আণবিক ভরের সম্পর্ক এই জায়গায় দেখা যাচ্ছে সেটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ভি অফ এসটিপি সমানুপাতিক 1/m।
ব্যস্তানুপাতিক। তাহলে যার আণবিক ভর বেশি হবে সে কম আয়তন দখল করবে, যার আণবিক ভর কম হবে সে বেশি আয়তন দখল করবে। তাহলে কার আণবিক ভর কম, কার আণবিক ভর কম দেখো তো, এই জায়গায় হিলিয়ামের আণবিক ভর কম, তাহলে এটার অ্যান্সার হবে গ। এই জায়গায় হিলিয়ামের আণবিক ভর সবচেয়ে কম, এই কারণে অ্যান্সার কি হবে, গ হবে। ওকে, অ্যান্সার হবে গ। এরপরে দেখো কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। আচ্ছা, কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে, তাহলে আমরা যদি এই জায়গায় 5 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই, কয় নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই। আচ্ছা, আমি আরেকটা পেজ নিয়ে আনি। আমরা যদি এই জায়গায় 5 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই, যে 5 নাম্বার কোশ্চেনের দিকে যদি তাকাই, কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। আচ্ছা দেখো, এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি হয়েছিল, ধরো এই জায়গায় তুমি একটা পাত্র নিলা, এই পাত্রে এ গ্যাস আছে, আর এই পাত্রে এ গ্যাসও আছে, বি গ্যাসও আছে, কথার কথা। তো এই যে এ গ্যাসটা যে প্রেসার দিবে সেটা পি এ, বি গ্যাসটা যে প্রেসার দিবে সেটা পি বি। এখন এ গ্যাসটা যে প্রেসার দিচ্ছে সেটা হলো পি এ, বি গ্যাসটা যে প্রেসার দিচ্ছে সেটা হলো পি বি। এখন যদি তুমি একটা কাজ করো, মানে এখন এমন যদি হয়, ধরো তোমার এই জায়গায় আছে কি অ্যামোনিয়া আছে, এ গ্যাসটা হলো অ্যামোনিয়া, বি গ্যাসটা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন অ্যামোনিয়াও প্রেসার দিচ্ছে সেটা হলো পি এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে প্রেসার দিচ্ছে সেটা হলো পি। এখন যদি তাহলে তোমার যদি বলা হয় এই পাত্রের মোট প্রেসার বের করতে, তখন তুমি কি লিখবা, পি এ প্লাস পি বি। এখন যদি এমন হয় যে এই যে অ্যামোনিয়া আর HCl পরস্পরের সাথে ধরো বিক্রিয়া করে ফেলছে, বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সৃষ্টি করে ফেলছে, মানে দুইটা গ্যাস একটা গ্যাসে পরিণত হয়ে গেছে। দুইটা গ্যাস কয়টা গ্যাসে পরিণত হয়ে গেছে, একটা গ্যাসে পরিণত হয়ে গেছে। দুইটা গ্যাস যদি একটা গ্যাসে পরিণত হয়ে যায়, দুইটা গ্যাস যদি একটা গ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে আমি কিন্তু আর মোট চাপ পাবো না, কেননা এ আংশিক চাপ দেয়, বি বাকি আংশিক চাপ দেয়। ওই আংশিক চাপের যোগফল আমি একটা চাপ, মানে ওই আংশিক চাপের যোগফল থেকে আমি কি পাইছি, মোট চাপ পাইছি। ওই আংশিক চাপের যে যোগফল, ওই যোগফল থেকে আমি মোট চাপ পাইছি। কিন্তু এই দুইটা গ্যাস মিললা যদি একটা গ্যাসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু আমি আর বলতে পারবো না যে এই জায়গায় আংশিক চাপ নামে কিছু আসছে। আর আংশিক চাপের যোগফলই হলো মোট চাপ। তাহলে এই গ্যাসটা যদি একটা গ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর ডাল্টনের আংশিক কথাটা আর এই জায়গায় খাটবে না। আংশিক হওয়ার জন্য দেখো, আংশিক কথা তখনই খাটবে, আংশিক কথাটা তখনই খাটবে যখন অন্তত পক্ষে দুইজন থাকবে। অন্তত পক্ষে দুইজন যদি না থাকে, তাহলে তো অংশ কথাটা খাটবে না। যদি এই জায়গায় শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, কোনো একটা পাত্রের মধ্যে যদি শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, ধরো এই দুজন মিশ্রিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড পরিণত হয়ে গেছে, এখন এই পাত্রের মধ্যে যদি শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, তাহলে তো তুমি আর আংশিক চাপের কথা বলতে পারবা না, তখন তো তোমার বলতে হবে মোট চাপের কথা। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কোন একটা পাত্রে এমন দুইটা গ্যাস থাকা লাগবে, কোন পাত্রে এমন দুইটা গ্যাস থাকা লাগবে যে গ্যাসটা পরস্পর বিক্রিয়া করে না। যেমন অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে নতুন একটা গ্যাস উৎপন্ন করে ফেলে। তাহলে এখানে দেখো এমন কোন দুইটা গ্যাস আছে যারা একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে না। দেখো 4 নাম্বারটার দিকে তাকাও, গহ নাম্বারটার দিকে তাকাও। গহ নাম্বারটা যদি দেখো, এই যে তোমরা যদি এই জায়গায় 4 নাম্বারটা দেখো, তখন দেখবা এই যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গঠন করে ফেলে, তাহলে এটা অ্যান্সার হবে না। এরপর যদি তুমি গ নাম্বার এটা যদি দেখো, দেখো সালফার ডাইঅক্সাইড আর H2S এরাও একজন আরেকজনের সাথে কি করে, বিক্রিয়া করে। বিক্রিয়া করে তোমার H2SO3 উৎপন্ন করে ফেলে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে খ, অ্যান্সার হবে খ। এই যে C6 আর H6, না C2H6, সরি C2H6, এটার সাথে যে নাইট্রোজেন আছে, এরা একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে না, এরা একজন আরেকজনের সাথে কি করে না, বিক্রিয়া করে না, এই কারণে এটা হবে অ্যান্সার। আর প্রথমটা তো আমি দেখাইলাম কিভাবে বিক্রিয়া করে। ওকে, এবারটা দেখো 6 নাম্বার এমসিকিউটা। এই যে দেখো 6 নাম্বার এমসিকিউটা, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে ঘনত্ব কত। ঘনত্ব বের করার ডিরেক্ট সূত্র আমি বলছি মনে রাখতে, D সমান PM ডিভাইডেড বাই RT। এখন P এর ভ্যালু কত দেওয়া আছে, 2.05, এটিএম এ দেওয়া আছে, এটিএম ই রাখবো, কেননা আমি R এর ভ্যালু 0.0821 বসাবো। আচ্ছা, M এর ভ্যালু কত, এখানে কিন্তু বললেই দিছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44, R এর ভ্যালু বসাবো। আর T এর ভ্যালু কত, 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 373 কেলভিন। আর এখানে এটা বসাবো, বসালে যা আসবে তাই হবে অ্যান্সার। বসায় দেখেন কত আসে। আচ্ছা, পরেরটাতে যদি আমরা যাই, তখন এই জায়গায় বলছে 7 নাম্বার এমসিকিউতে বলছে স্থির তাপমাত্রা। আচ্ছা, স্থির তাপমাত্রা আমরা কয় নাম্বার এমসিকিউটা সলভ করতেছি, 7 নাম্বার। স্থির তাপমাত্রা বললে আমাদের বয়েল চাচ্চুকে ফোন দেওয়া লাগবে, তাহলে বয়েলের সূত্র। স্থির তাপমাত্রা বললে আমাদের কাকে ফোন দেওয়া লাগবে, বয়েল চাচ্চুকে ফোন দেওয়া লাগবে। বয়েল চাচ্চু বলছে স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র খাটে। আচ্ছা,
তাহলে উনি বলছে কোন গ্যাসের আয়তন আর চাপের সম্পর্কযুক্ত, আচ্ছা কোন গ্যাসের আয়তন আর চাপের সম্পর্কযুক্ত অনেকগুলা রেখাই আমি শিখেছি, এই যে পি ভার্সেস ভি। পি ভার্সেস ভি এর গ্রাফে মানে আমি বয়েলের সূত্রের কয়েকটা গ্রাফে কিন্তু দেখাইছি। তাহলে আমি কিন্তু বলছি এটা হলো আয়তাকার অধিবৃত্ত হয়। আপনারা খাতা খুলেন, খাতা খুললেই দেখবেন এটা কি হয়, আয়তাকার অধিবৃত্ত হয়। বুঝছেন, আয়তাকার অধিবৃত্ত হয়। মূল বিন্দুগামী সরলরেখা হবে না, মূল বিন্দুগামী সরলরেখা হয় পি ভার্সেস ভি ইনভার্স 1 এর গ্রাফ। এখানে কিন্তু বলে না ভি ইনভার্স 1, এরা বলছে পি ভার্সেস ভি এর গ্রাফ। বলছে কি কোন গ্যাসের আয়তন আর চাপের মধ্যে সম্পর্ক। ওকে, এরপরে দেখেন যে গে-লুসাকের সম্পর্ক কি। আমরা কিন্তু জানি যে 8 নাম্বার গে-লুসাকের সম্পর্ক কি, গে-লুসাকের সম্পর্ক হলো পি সমানুপাতিক টি। তাহলে এই জায়গায় কত অ্যান্সার, খ তাহলে কি অ্যান্সার। এরপরে 9 নম্বরে দেখেন, 9 নম্বরে বলছে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আয়তন এত হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসটির আয়তন কত। তাহলে দেখেন 9 নাম্বার, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হলো 3.5 লিটার। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত। তাহলে এখানে এটা হলো আয়তন, এটা হলো তাপমাত্রা। তাহলে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, চার্লসের সূত্র থেকে জানি। তাহলে V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে V1 এর ভ্যালু হলো 3.5 লিটার যখন তাপমাত্রা হলো 273 কেলভিন। এখন V2 এর ভ্যালুটা আমার বের করতে হবে যখন টেম্পারেচার হলো 293 কেলভিন। এই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি কত পাই, 293 কেলভিন। তাহলে এটা যখন আমি ক্যালকুলেশন করব তখন আসে 3.5 ইন্টু 293 ডিভাইডেড বাই 273। তখন আলটিমেটলি অ্যান্সার আসে V2 আসে 3.756 লিটার, 3.756 লিটার। তাহলে এটার অ্যান্সারটা হলো খ, এটা খ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখেন, এরপরে যদি আমরা পরেরটা করি, আংশিক চাপ কত। হ্যাঁ আংশিক চাপ, তাহলে কি বয়েলের ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আসছে। তাহলে 10 নাম্বার এমসিকিউটা যদি করি, 20 ও 30 মোল সংখ্যা বিশিষ্ট যথাক্রম এ ও বি গ্যাস মিশ্রণের মোট চাপ 12 এটিএম হলে এই গ্যাসের আংশিক চাপ কত। আংশিক চাপ সমান মূল ভগ্ন, আচ্ছা এটা এখনো পড়েন নাই, এটা এখনো পড়েন নাই আপনারা। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, যে গ্যাস দ্বয়ের আণবিক ভর সমান হবে তাদের ব্যাপন হার সমান, একটু আগে আমরা দেখাইছিলাম। আচ্ছা, এক মোল গ্যাসের গতিশক্তি এখনো শিখি নাই আমরা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি কত জুল। 8 গ্রাম হিলিয়ামের ক্ষেত্রে, আচ্ছা 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি। আচ্ছা আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা থেকে আমরা কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV = nRT। এখন বলছে 8 গ্রাম হিলিয়াম, 8 গ্রাম হিলিয়াম, তাহলে W ডিভাইডেড বাই M RT। এখন দেখেন এই যে 8 গ্রাম আর হিলিয়ামের আণবিক ভর কত 2, তাহলে এদিকে কত হবে 4RT। তাহলে PV = 4RT কোন জায়গায় আছে দেখেন তো PV = 4RT 8 গ্রাম, ও সরি হিলিয়ামের আণবিক ভর 4 গ্রাম, হিলিয়ামের আণবিক ভর কত 4 গ্রাম। 4 গ্রাম যদি হয় তাহলে এই জায়গা হবে 2RT 2RT। ওকে 2RT। এরপরে যদি আমরা আরো যাই, বাস্তব গ্যাসের সমীকরণ এখনো পড়ি নাই আমরা। দেখ এসআই একক আর এর একক কোনটি, এটা আমরা জানি জুল, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, এটা দেখে নিব। আচ্ছা, কোন গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কি পরিবর্তন হবে, ভালো একটা প্রশ্ন। 30 নাম্বার, কোন গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করলে আয়তন কি পরিবর্তন হবে। আচ্ছা তাপমাত্রা, আচ্ছা আমরা এখন তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি বলছে, কারে কারে দ্বিগুণ করবে। তাপমাত্রা দ্বিগুণ করবে, টি কি 2T করে ফেলবে, চাপ 2P করে ফেলবে, তাহলে আয়তন কি হবে এটাই তো জানতে চাইছে। এখন দেখেন আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক আর আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই দুই জন্য যদি আমি কম্বাইন করি তাহলে V সমানুপাতিক 1/P আর এদিকে হয় T, তাহলে V = K × 1/P T। তাহলে PV ডিভাইডেড বাই T = K, এটা আমরা পেয়ে যাই। আমি কিন্তু বলছিলাম যে সূত্র কিন্তু একটাই, এটা দিয়ে অনেকগুলা জিনিস দেখাইছিলাম। এই জায়গা থেকে লিখতে পারি P1 V1 ডিভাইডেড বাই T1। দেখেন P1 V1 ডিভাইডেড বাই T1 = P2, ওকে P2 V2 ডিভাইডেড বাই T2, P2 V2 ডিভাইডেড বাই T2। একটা দিয়ে এগুলা, হ্যাঁ P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে দেখেন এই জায়গায় এই যে প্রেসার আগে ছিল P, আয়তন আগে ছিল V, তাপমাত্রা আগে ছিল T, পরে দ্বিগুণ করছে।
চাপ দ্বিগুণ হয়ে গেছে, তাপমাত্রাও দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আয়তন কত গুণ হবে সেটা জানতে চাইছি। এখন দেখেন খুবই সিম্পল ক্যালকুলেশন, আমি প্রেসার প্রেসার কাটাকাটি দিয়ে দিতে পারি, টি টি কাটাকাটি দিয়ে দিতে পারি, টু টু কাটাকাটি দিয়ে দিতে পারি, তার মানে ভি টু ভি থাকবে, মানে আয়তনের কোনো চেঞ্জ টেঞ্জ হবে না, তার মানে কোনো পরিবর্তন হবে না। খ হইল কি কারেক্ট অ্যান্সার। ওকে, 1 এটিএম সমান কত প্যাসকেল? বলেন 1 এটিএম সমান কত প্যাসকেল? মুখস্থ জিনিস করে ফেলবেন। কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? দেখেন কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? 32 নাম্বার, 32 নাম্বার। কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র আমরা কি জানি যে আর সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ ডি, আবার জানি 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এফ। তাহলে এই জায়গায় আমি এইভাবে লিখতে পারি যে R2 ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ M1 ডিভাইডেড বাই M2। তো এই জায়গায় এই যে R2 ইন্টু রুট ওভার অফ M1, না সরি, রুট ওভার অফ M2, রুট ওভার অফ M2 ইজ ইকুয়াল টু R1 রুট ওভার অফ M1। তাহলে এটাই দেখেন আপনার কতে লেখা রাখছে, তার মানে ক হলো কারেক্ট অ্যান্সার এই জায়গায়।